কিছু ক্যাপসিকামের চারা রেডি হচ্ছে। এই চারাগুলো যাবে আমার ভাইয়ের বাসায়। আর একটা পানের চারা দিয়ে দিলাম। প্রচন্ড গরম, প্রচন্ড তাপদাহ এবং প্রচন্ড রোদ, যেই কারণে গাছগুলোকে, আপনার প্রিয় ছাদ বাগানের প্রিয় প্রিয় গাছগুলোকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। সেই গাছগুলোকে কিভাবে সুরক্ষা করবেন গরমের হাত থেকে, চমৎকার দুটো লিকুইড করে আপনাদের দেখাবো, যাতে আমাদের গাছগুলো প্রাণ ফিরে পায়, চিরসবুজ থাকে এবং প্রচন্ড তাপদাহে তারা যেন ঝিমিয়ে না পড়ে এবং পাতা যাতে পুড়ে না যায়, সেই জন্য চমৎকার একটা লিকুইড আপনাদের করে দেখাচ্ছি। আমি এটা প্রচন্ড গরমে গাছের গোড়ায় দিচ্ছি। আরেকটা কাজ যেটা করতে হবে, সকালে এবং জাস্ট দুপুর 1টায়, 12টা থেকে 1টা, এই সময়টার মধ্যে গাছগুলোকে খুবই সুন্দরভাবে পানি দিয়ে স্প্রে করে পুরো গাছ ধুয়ে দিতে হবে। এটা আমি দুবেলাই করছি প্রচন্ড গরমে। আর দুটো লিকুইড দেখাবো খুবই সুন্দর। এটা হচ্ছে দুধ। গাছকে এখন ল্যাকটোজেন যদি দিতে পারেন, দুধ দিতে পারেন গাছের গোড়ায়, তাহলে কিন্তু গাছের যে প্রচন্ড গরমে ঝিমিয়ে পড়া এবং পাতা পুড়ে যাওয়া, এর হাত থেকে কিন্তু গাছগুলোকে আপনি বাঁচাতে পারবেন। সেই জন্য আমি এখানে বেশি না, 30 লিটারের বালতি, এই বালতিতে আমি প্রায় 1 লিটারের দুধ একদম ডাইলুট করে নিয়ে প্রতিটা গাছে অল্প অল্প করে দিয়ে যাব। আর 2 বেলা তো আমি পানি দিচ্ছি, সকালে এবং দুপুর 12টা থেকে 1টা। এই সময়টায় অবশ্যই গাছে পানি স্প্রে করবেন, যাতে গাছগুলো ঝিমিয়ে না পড়ে, গাছ গোড়া থেকেও নিউট্রিশন পাবে এবং পাতাতেও পানি থাকবে, যাতে প্রচণ্ড রোদে পাতাগুলো শুকিয়ে পুড়ে না যায়, ঝিমিয়ে না পড়ে। ভিউয়ার্স বন্ধুরা, আমার আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তাহলে ওখানে দেখবেন আমি 3টা লিকুইড সুন্দরভাবে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেটা পরের দিন আমি 3টা মিশ্রণ একসাথে করেছি। ঘুটের পানি, দইয়ের পানি আর কিছু ভাত ভিজিয়ে রেখেছিলাম, চাল ধোয়া পানি, এই 3টে একসাথে করে তারপর গাছের গোড়ায় দিব। আর সাথে দুধ। এই দুটো মিশ্রণে, দুটো লিকুইড এই গরমে দিয়ে যান প্রচন্ড তাপদাহে, দেখবেন আপনাদের গাছ, আপনার প্রিয় প্রিয় গাছ, শখের বাগানটা আর ঝিমিয়ে পড়বে না, পুড়ে যাবে না এবং গাছগুলো সর্বোপরি সতেজ থাকবে আশা করি। বাগান যারা করে, একদিকে যেমন প্রতিনিয়ত নতুন করে মাটি প্রস্তুত করতে হয়, আবার সেই সাথে ছোট ছোট চারা রোপণ করতে হয়, বীজ বপন করতে হয়। আমি এখন যে কাজটা করছি, আমার কিছু ক্যাপসিকামের চারা হয়েছে। সেই চারাগুলো আমি ছোট একটা 6 ইঞ্চি কন্টেনারে রিপটিং করছি। এবং রিপটিং কিছুই না, ঝুরঝুরে মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়েছি আর একটু পাতা সার মিশিয়ে দিয়ে তারপর মাটিটা প্রস্তুত করেছি। এখন সেইভাবে আমি মরিচের চারাগুলো, ক্যাপসিকামের চারাগুলো এই পটে দিব এবং আস্তে আস্তে করে সবগুলো চারাই রিপটিং করতে হবে। মরিচের চারাটা করাটা মানে দুঃসাধ্য একটা ব্যাপার। মরিচের চারার যত্ন কিন্তু একেবারেই ছোটবেলা থেকেই করতে হয়। যখন মরিচটা দানা থেকে সবেমাত্র চারা বের হলো, 6 পাতা হওয়ার পর থেকে মরিচ গাছে প্রতিনিয়ত কীটনাশক স্প্রে করে যেতে হবে, ঘরোয়া বা রাসায়নিক। অনেকে ঘরোয়াটা প্রেফার করেন, আবার রাসায়নিকটা দিতে হবে যদি প্রচণ্ড গাছে আক্রান্ত হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনারা একদম চারা অবস্থা থেকে গাছে ঘরোয়াভাবে কীটনাশক স্প্রে করে যান, তাহলে গাছগুলো সতেজ থাকবে। তবে মাঝে মাঝে একটু রাসায়নিক কীটনাশক দিতেই হবে, সপ্তাহে 1 দিন। সেটা অনেক ধরনের কীটনাশক বাজারে পাওয়া যায়, মাকড়নাশক, থ্রিপস, মাইটস এর হাত থেকে রক্ষা করার জন্য যার যেটা পছন্দ সেটা দিয়ে যেতে পারেন। আমি ইমিটাফ দেই আর ভার্টিম্যাক দেই, এই দুটো মাঝে মাঝে আমি স্প্রে করি। তারপরেও গ্যাপটা যখন বেশি হয়ে যায়, 15 দিন হয়ে যায়, তখন গাছে কিন্তু আবার পোকার আক্রমণ শুরু হয়ে যায়। সেই জন্য একদম চারা গাছ থেকে যখন গাছটা মাত্র গ্রোথ নেওয়া শুরু করেছে, সেখান থেকে শুরু করে এবং ফুল আসার আগ পর্যন্ত আপনাদের সপ্তাহে 1 দিন করে অবশ্যই রাসায়নিক কীটনাশক দিতেই হবে। নাহলে মরিচ গাছের ফলনও পাবেন না, মরিচ গাছ বাড়বে না এবং প্রচণ্ড পোকার আক্রমণে আপনার শখের যে মরিচ গাছটা
নষ্ট করে দিবে। এই যে চারা অবস্থায় আছে এখন কিন্তু 6 পাতা হয়েছে, আমি এটা রিপোর্টিং করে দিচ্ছি এবং রিপোর্টিং করার 3 থেকে 4 দিনের মাথায় অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে এবং এটা নিয়ম করে প্রতি 7 দিনে 1 দিন। যারা দিতে পারবেন না তাদের মরিচ গাছ আসলে ভালো গ্রোথ হবে না। আমি দুভাবেই চেষ্টা করেছি কিছু এক্সপেরিমেন্ট করার জন্য, যে কিছু মরিচ গাছ আমি 10 থেকে 15 দিন পর পর স্প্রে করব আর কিছু 7 দিন পর পর, মানে 5 থেকে 7 দিন। দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। যেটার মধ্যে আমি স্প্রে করতাম 5 দিন থেকে 7 দিন অন্তর অন্তর, মাঝখানে 1 দিন ঘরোয়া কীটনাশক, সেই সমস্ত গাছ কিন্তু ভালো গ্রোথ নিয়েছে এবং ফুল চলে এসছে। আর যেগুলো 15 দিন 20 দিন আমি গ্যাপ দিয়েছি বা স্প্রে করিনি, সেই চারাগুলো কিন্তু গ্রোথও ভালো নেয়নি, পাতাগুলো কুঁকড়ে গেছে, পোকার আক্রমণ হয়েছে। সেই জন্য বলছি যাদের অসীম ধৈর্য আছে এবং তারাই শুধু মরিচ গাছ করবেন। আর যারা নতুন বাগানি আছেন তারা কিন্তু প্রথমে মরিচ গাছ দিয়ে শুরু করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। কারণ হচ্ছে মরিচ গাছের মানে যত্ন অপরিসীম লাগে, এটা ধৈর্য নিয়ে যত্ন করতে হয়, প্রতিনিয়ত স্প্রে দিতে হয়। সেই জন্য যারা নতুন বাগানি আছেন একদমই শুরু করবেন না মরিচ গাছ দিয়ে, তাহলে হতাশ হয়ে যেতে হবে। আমি এখনো মাঝে মাঝে হতাশ হয়ে যাই, প্রায় 8 বছরের অভিজ্ঞতার পরেও আমি কিন্তু হতাশ হয়ে যাই মাঝে মাঝে মরিচ গাছের দিকে তাকায় থাকলে আমার কান্না চলে আসে। কারণ শত ব্যস্ততার মাঝেও চাকরি করে সবকিছু মেনটেন করে আসলে ওই সময়টা আর পেরে উঠি না যে গাছে একটু নিয়ম করে স্প্রে করি। কিন্তু অন্য গাছগুলো যেমন ঝিঙে বলেন, করলা বলেন, ধুনুল বলেন, যে সিজনাল যে গাছগুলো আছে শীতের বলেন বা গরমের বলেন, ওগুলো কিন্তু এত স্প্রে করতে হয় না। সেই জন্য বলছি মরিচ গাছ যারা করতে চান তাদের অসীম ধৈর্যের প্রয়োজন এবং নতুন বাগানি আছেন তারা কিন্তু অবশ্যই প্রথম দিকে এইটা মরিচ গাছটা একটু অ্যাভয়েড করে তারপর শুরু করুন। যারা আমার নতুন বন্ধুরা আছেন, ভিডিওটা যদি পছন্দ হয়, ভালোবেসে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, যাদের হাত ধরে আমি এতটা পথ এসেছি, যারা আমাকে সাপোর্ট দিয়েছেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মরিচ গাছের যত্ন নিয়ে অচিরেই আবার আসবো। আমার পুরনো মরিচ গাছগুলোকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পুরনো মরিচ গাছগুলো দেখলে অবশ্যই আপনারা ডিফারেন্সিয়েটটা করতে পারবেন যে কি পরিমাণ যত্ন লাগে মরিচ গাছে। মরিচ গাছে আসলেই অনেক যত্ন লাগে। পরবর্তী মরিচ গাছের কি যত্ন করতে হয়, কি করে মরিচ গাছের ফলন বাড়াতে হয়, কিভাবে মরিচ গাছকে সুস্থ সবল সতেজ এবং রোগমুক্ত রাখা যায়, পরবর্তী ভিডিও নিয়ে অচিরেই আপনাদের সাথে উপস্থিত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।